শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার আলোচনা শুনবে এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলো যাই, দেখি কমন নাউন সম্পর্কে আমরা কি কি বিষয় জানতে পারি। কমন নাউন শব্দটির বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। দেখো বোর্ডে লেখা আছে, কমন নাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখানে আমরা কমন নাউনের প্রথমত সংজ্ঞাটি দেখব, তারপর এগুলো কিভাবে চেনা যায় সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো যে কমন নাউন দ্বারা একটি জাতি বা শ্রেণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়। কমন নাউন দ্বারা একটি জাতি বা শ্রেণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়। আমরা প্রথমত দেখব জাতি। একই বৈশিষ্ট্যধারী যে সকল সদস্য রয়েছে, একই বৈশিষ্ট্যধারী সকল সদস্যকে নিয়ে তৈরি হয় জাতি বা শ্রেণী। আমরা দেখলাম যে একটি জাতিতে বা একটি শ্রেণীতে অনেকগুলো সদস্য থাকে যাদের বৈশিষ্ট্য প্রায় এক। আমরা এই জাতি বা শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটা সদস্যকে আমরা একটি মাত্র ওয়ার্ড বা একটি মাত্র নাউন দ্বারা চিনব। এই ওয়ার্ড বা এই নাউনটি হচ্ছে আমাদের কমন নাউন। আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি, চলো। দেখো জামাল, কামাল, রনি, এভাবে যতগুলো মানুষ আমরা দেখব তাদেরকে একটি মাত্র নাম ম্যান দ্বারা, অথবা ছোট বাচ্চা যদি হয় তাহলে বয় দ্বারা, আরো ছোট বাচ্চা যদি হয় তাহলে চাইল্ড বা বেবি দ্বারা প্রকাশ করতে পারি। এই পৃথিবীতে যত এ ধরনের মানুষ রয়েছে তাদেরকে সাধারণত এই নামগুলি দ্বারা আমরা পৃথিবীর সবাইকে আমরা চিনতে পারি। তাহলে দেখলাম যে একটি জাতির অন্তর্গত যত সদস্য রয়েছে তাদেরকে একটি মাত্র ওয়ার্ড দ্বারা পরিচয় দ্বারা দেওয়া যায়। একটি জাতির অন্তর্গত সকল সদস্যকে যে নামটি দ্বারা বা যে ওয়ার্ডটি দ্বারা পরিচয় দেওয়া যায় তাকে আমরা বলবো কমন নাউন। এখানে দেখো রেবা, সেবা, রাহা, এগুলোকে আমরা বলতে পারি ওমেন। বড় যদি হয় তাহলে পরে এদের সবাইকে ওমেন নাম দ্বারা আমরা পরিচয় দিতে পারি। মাঝারিদেরকে আমরা বা 18 বছরের নিচে যারা থাকে সাধারণত তাদেরকে আমরা গার্ল বলে পরিচয় দিতে পারি। আরো ছোটদের শিশুদেরকে আমরা চাইল্ড, বেবি, ইনফ্যান্ট ইত্যাদি নামে পরিচয় দিতে পারি। দেখো পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো সাধারণ নাম। একটা নাম দিয়ে আমরা পরিচয় দিতে পারি, সেটি হচ্ছে রিভার। রিভার বলতে পৃথিবীতে যত নদী আছে সকল নদীকে আমরা এই রিভার দ্বারা পরিচয় দিতে পারি। তার চেয়ে যারা বড় আছে এগুলোকে কাউকে আমরা উপসাগর, কাউকে সাগর, কাউকে মহাসাগর নামেও আমরা পরিচয় দিয়ে থাকি। নজরুল, জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ, এভাবে আমরা যতগুলো কবি আছে এদেরকে আমরা পয়েট নামে পরিচয় দিতে পারি। পৃথিবীতে যত মানুষ লিখে গেছেন তাদেরকে আমরা এক কথায় পয়েট নামে পরিচয় দিতে পারি। তারপর রাজশাহী, বগুড়া, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা যত আছে, সিলেট, লন্ডন, নিউ ইয়র্ক, এভাবে করে আমরা যতগুলো দেখব এগুলোকে আমরা সিটি নামে পরিচয় দিতে পারি। তারপর আরো দেখো কতগুলো উদাহরণ আমরা লিখে রেখেছি। কাউ, বুক, পেন, চেয়ার, টেবিল, ভিলেজ, কান্ট্রি, এগুলো সবই কিন্তু একটা জাতির বা একটা শ্রেণীর সকল সদস্যের প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় এই সকল ওয়ার্ড দ্বারা আমরা দিতে পারি। কাউ দ্বারা পৃথিবীতে যত প্রকারের গরু রয়েছে সব গরুর সাধারণ নাম আমরা দিই কাউ। কাউ বললেই আমরা চিনে নেব পৃথিবীতে এর কি ধরনের একটা জাতিকে আমরা বুঝাই, সেটা এই একটা ওয়ার্ড দ্বারাই আমরা বুঝতে পারি। তো এভাবে আমরা উদাহরণগুলো দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কমন নাউন কি। আমরা কমন নাউনের যে বৈশিষ্ট্যগুলা আলোচনা করব তাদের মধ্যে একটি হচ্ছে যে কমন নাউন গণনা করা যায়। আমরা জানি যে একটি শ্রেণী বা জাতির মধ্যে যে সদস্যগুলা রয়েছে সেগুলোকে গণনা করা যায়। যেহেতু এগুলোকে গণনা করা যায় তাই এদের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই ফর্ম থাকে।
তো আমরা দেখব যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই থাকে। আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে যদিও একটি মাত্র ওয়ার্ড দ্বারা ওই জাতির বা শ্রেণীর সকল সদস্যকে পৃথকভাবে বোঝায়, তারপরেও এই ওয়ার্ডটি যেহেতু সিঙ্গুলার তাই তারপরে ভার্ব বসবে সিঙ্গুলার। আমরা লিখে রেখেছি, দেখো ভার্ব বসবে সিঙ্গুলার। এ ম্যান ইজ কামিং হেয়ার, এ ম্যান ইজ কামিং হেয়ার, এখানে একটি লোক আসছে। এখানে দেখো যে এখানে একটি লোক আসছেন, আমরা দেখলাম যে তার প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। এ ম্যান বসিয়েছি, তার পরিবর্তে হি বসাবো। দেখো এখানে লিখেছি আমরা হি ইজ এ টিচার, তিনি হন একজন শিক্ষক। তো আমরা দেখলাম যে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, যদিও এই একটি মাত্র ওয়ার্ড দ্বারা তার জাতির সকল সদস্যকে বোঝায়, তারপরে সেটি হবে ভার্ব হবে সিঙ্গুলার এবং প্রোনাউনও হবে সিঙ্গুলার। তো বিষয়টি আশা করি বুঝতে পারছো। দেখো এবার প্লুরাল। প্লুরাল ফর্ম কিন্তু দুই ধরনের। আমাদের কমন নাউনের প্লুরাল ফর্ম হবে দুই ধরনের, একটা সাধারণ প্লুরাল যাকে আমরা মেন বলি, কাউজ বলি, আর এখানে দুই নম্বরে হচ্ছে জাতি গঠন করার ক্ষেত্রে প্লুরাল, যেমন দি প্লাস অ্যাডজেক্টিভ। ভালোভাবে দেখো, দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কমন নাউনের প্লুরাল ফর্ম গঠন করতে পারি। কিভাবে? যে দেখো, দি পোর, গরিব সম্প্রদায় বা গরিব জাতি, সবাইকে কিন্তু একত্রে বোঝায়, আলাদা আলাদা করে এখানে বোঝায় না। দি ব্রেভ, সাহসী জাতি। দ্য রিচ, ধনী সম্প্রদায়। দি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী জাতি বা পরিশ্রমী সম্প্রদায়। আমরা এভাবে দেখলাম যে দিয়ের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা প্লুরাল ফর্ম তৈরি করতে পারি, এবং এরা কিন্তু সমষ্টিগতভাবে সবাইকে বোঝায়, আলাদা আলাদা করে বোঝায় না আমরা। তো এটা প্লুরাল ফর্ম। আমরা দেখবো এবার যে কমন নাউনের প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমাদের ভার্ব হবে প্লুরাল এবং প্রোনাউন হবে প্লুরাল। এই ক্ষেত্রেও যেটা দ্বারা জাতি বোঝাচ্ছে সেটা দ্বারাও ভার্ব হবে প্লুরাল এবং সেটার প্রোনাউনও হবে প্লুরাল। তো দেখো যে আমরা প্লুরাল ফর্ম করেছি কাউজ। কাউজ আর ভেরি ইউজফুল, গরু খুব উপকারী। আর দেখো যে দে গিভ আস মিল্ক, এখানে কাউজের পরিবর্তে আমরা প্রোনাউন বসিয়েছি দে, তাহলে সেটাও হলো প্লুরাল। আবার দেখো যে দি পোর আর হেল্পলেস, গরিবেরা অসহায়। সো উই শুড হেল্প দেম, আমরা দেম বসিয়েছি কার পরিবর্তে? দি পোরের পরিবর্তে। তাহলে দি পোরের পরিবর্তে আমরা প্রোনাউন নিয়েছি দেম। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে কমন নাউন গণনা করা যায়, গণনা করা গেলে সেটি সিঙ্গুলার প্লুরাল হবে, এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো বসিয়েছি আমরা দেখলাম। তোমরা বারবার বিষয়গুলি দেখবে এবং আরো বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা কমন নাউনের আর্টিকেল বা ডিটারমিনারের ব্যবহার সম্পর্কে জানবো। আর্টিকেল বা ডিটারমিনারের ব্যবহার সম্পর্কে আমরা দেখব যে কমন নাউন যখন সিঙ্গুলার অবস্থায় বসবে, কমন নাউন যখন সিঙ্গুলার অবস্থায় বসবে, কমন নাউন সিঙ্গুলার অবস্থায় যদি সেন্টেন্সে বসে তাহলে অবশ্যই তার পূর্বে আমরা আর্টিকেল বা কোনো ডিটারমিনার বসাবো। অবশ্যই তার পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসাবো, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো যে এ বা দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, আমরা সাধারণত জানি সাধারণভাবে বুঝালে এ ডগ বসাবো, আর নির্দিষ্ট করে বুঝালে দি ডগ বসাবো। এখানে আসলে ডগ বলতে কোনো একটি ডগকে বোঝাচ্ছে না, এটা ডগ জাতির বা কুকুর জাতির সকল সদস্যকে বোঝাচ্ছে, যে তারা সবাই কিন্তু বিশ্বস্ত প্রাণী। তো জানি আমরা যে এই অনেক বাড়িতে বা অনেক খামারে বিভিন্ন জায়গাতে আমরা গেটের পাশে কুকুর বসে থাকতে দেখি, যারা এগুলো পাহারা দেয়। আর এই কুকুর সম্পর্কে, তার বিশ্বস্ততা বা প্রভুভক্ত সম্পর্কে আমাদের অনেক গল্প জানা আছে, এগুলো আমরা বিভিন্নভাবে জানতে পারি। তো দেখো যে এ ডগ বলতে জাতি বা দি ডগও আমরা বসাতে পারি, তবে সাধারণত দি ডগ বলতে নির্দিষ্ট করে দেওয়া হয়। তারপরে এ বা দি ডক্টর শুড বি কাইন্ড টু দ্য পেশেন্ট, তাহলে পরে এই ডক্টর জাতি বা ডক্টরদের প্রত্যেক সদস্যকে আমরা কি বলছি?
যে হওয়া উচিত দয়ালু কাদের প্রতি? রোগীদের প্রতি। তাহলে এখানে আমরা দেখলাম ডক্টর হলো সিঙ্গুলার, ডগ হলো সিঙ্গুলার, তাহলে তার পূর্বে আমরা ডিটারমিনার বা আর্টিকেল বসিয়েছি। তো এভাবে আমরা অবশ্যই সিঙ্গুলার ক্ষেত্রে আমরা আর্টিকেল বা ডিটারমিনার বসাবো। তো ব্যতিক্রম হচ্ছে তিনটি শব্দ মনে রাখবেন, ম্যান, ম্যানকাইন্ড আর হিউম্যান। এটা দ্বারা যদি মানব জাতিকে বুঝাই, এটা দ্বারা যদি কোন মানব জাতিকে বুঝাই, তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল বা ডিটারমিনার বসাবো না। যেমন উদাহরণ দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এ মানুষ বলতে কোনো মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, এটা মানুষ বলতে এটা মানুষ জাতি বা মানব জাতিকে বোঝাচ্ছে। ট্রু আর ইজ হিউম্যান, মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা। এই মানুষ বলতে কোনো নির্দিষ্ট মানুষ নয়, এই মানুষ বলতে গোটা মানুষ জাতি বা মানব জাতিকে বোঝাচ্ছে। তাহলে পারে ম্যান, ম্যানকাইন্ড এবং হিউম্যান দ্বারা যখন আমরা কোনো জাতিকে বুঝাবো, তখন তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করব না বা ডিটারমিনার ব্যবহার করব না। যদি এ ম্যান বা হিউম্যান দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাই বা কোনো জাতি না বুঝিয়ে কোনো একজন ব্যক্তিকে বুঝাই বা অন্য কোনো ব্যক্তিদের বুঝাই, তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা এর পূর্বে অবশ্যই আর্টিকেল ব্যবহার করব। ম্যান দ্বারা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো অনির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝাই, তাহলে পরে তার পূর্বে আমরা অবশ্যই আর্টিকেল ব্যবহার করব। যে এ ম্যান ইজ কামিং হেয়ার, এ ম্যান ইজ কামিং হেয়ার, একজন লোক এদিকে আসছে, এটা কিন্তু জাতিকে বুঝাচ্ছে না, তখন আমরা এর ব্যবহার করছি। আর যখন জাতিকে বুঝাচ্ছি আমরা, তখন তার পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করছি না। উদাহরণ দেখলাম আমরা। তারপরে দেখো যে প্লুরাল কমন নাউনের দুটা রূপ ছিল, দুইটা রূপের মধ্যে যেটা সাধারণ রূপ বলেছিলাম, তার যেমন এখানে কাউজ, কাউজ আর ইউজফুল, এখানে তার পূর্বে আমরা আর্টিকেল দিব না। যদি নির্দিষ্ট করে বুঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। আর দি প্লাস অ্যাডজেক্টিভ এর স্ট্রাকচারটাই হচ্ছে দি যুক্ত, সুতরাং এখানে আমাদের দি দেওয়া লাগবে। দেখো, দি লেজি মানে অলস সম্প্রদায়, সাফার ইন দা লং রান, পরিণামে বা পরিশেষে তারা অবশ্যই কি করে? ভুগে, অর্থাৎ খারাপ বিষয়ে ভুগে। আমরা দেখলাম যে কমন নাউনে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে, তোমরা বারবার এটা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। এবারে আমরা দেখব যে কমন নাউন অন্যান্য নাউন হিসাবে ব্যবহার করা যায় কিনা। তো দেখো, আমরা লিখে রেখেছি যে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার। কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার দেখো যে এখানে যখন কমন নাউনকে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে, কমন নাউন যখন কমন নাউন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে যখন কি করে? একটি গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে বা চারিত্রিক বৈশিষ্ট্যকে বা কোনো গুণকে প্রকাশ করে, তখন বা তার নাম বুঝাই, তখন তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, when the lady saw the helpless boy, যখন এই মহিলাটি কি করলো? এই অসহায় ছেলেটিকে দেখলো। দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। মাতৃত্ব বলতে মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ তার মধ্যে জেগে উঠলো। এই মাতৃত্বটা একটা গুণ, এটা কোনো মায়ের নাম বলছে না, এটা হচ্ছে এটা মেয়েদের একটা গুণ বা মায়েদের একটা গুণের নাম। তখন এই মাদার কিন্তু আর আমরা কমন নাউন বলবো না, এই মাদার হচ্ছে তখন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো যে অসহায় ছেলেটিকে যখন মেয়েটি দেখলো, তখন তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। রোজ মানে জেগে ওঠা, ইনহার তার মধ্যে। এখন দেখো, ইউ শুড গিভ আপ দ্য বেস্ট ইন ইউ, তোমার উচিত ত্যাগ করা কি? দ্য বেস্ট মানে পশুত্ব, এখানে পশু নয় পশুত্ব। যখন এটা দ্বারা কোনো গুণ বুঝাবে, বেস্ট দ্বারা কোনো পশুকে না বুঝে কোনো পশুত্ব মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য বা খারাপ গুণ, যেটাকে বলি আমরা এক কথায় দোষ, এই দোষটা পশুর মতো যে দোষ, আগ্রাসী চিন্তা ভাবনা, এটা তোমার মধ্যে যেটা আছে, রাগ, হিংসা, বিদ্বেষ, এগুলো তোমার দূর করা বা ত্যাগ করা উচিত। তাহলে এখানে দি বেস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব রয়েছে, এই পশুত্বকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে দেখলাম আমরা যে কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট হিসাবে কখন ব্যবহার হয়, যখন কারোর মধ্যে আমরা কোনো গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই এবং সেটা দ্বারা কোনো নাউনকে না কোনো কমন নাউনকে না বুঝিয়ে বা কোনো ব্যক্তিকে না বুঝিয়ে, কোনো পশুকে না বুঝিয়ে, কোনো প্রাণীকে না বুঝিয়ে, তো তার মধ্যেকার কোনো গুণকে বা তার কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকে বুঝাই, তখন তাকে আমরা আর কমন নাউন না বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। সেখানে সাধারণত আমরা দেখতে পেলাম যে তার পূর্বে দি ব্যবহার করা আছে, আমরা দেখলাম। তো এখানে আমরা বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমরা গুলিয়ে না ফেলি। যে দি মাদারের সামনে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করি না। দ্বিতীয় উদাহরণটি দেখো, যে কমন নাউন প্রপার নাউন হিসাবে ব্যবহার হয়। দেখো, প্রপার নাউন বলতে নির্দিষ্ট নাউন, নির্দিষ্ট করে যখন একজনকে বুঝাবে বা একটিকে বুঝাবে, তখন সেটাকে আমরা বলি যে প্রপার নাউন। কোন নাউন দ্বারা যখন নির্দিষ্টভাবে একটিকে বুঝাই, তখন তাই কিন্তু প্রপার নাউন বলি। আর কমন নাউন বলি একটি ওয়ার্ড দ্বারা বা একটি নাউন দ্বারা যখন ওই জাতির বা ওই শ্রেণীর সবাইকে বুঝাই, তখন তাই কমন নাউন বলি। তো দেখো, এখানে আই রিড ইন এ লাইব্রেরি, আমি একটি লাইব্রেরিতে পড়ালেখা করি। তো একটা লাইব্রেরিতে আমি যাই, এখানে কোন লাইব্রেরিতে যাই নির্দিষ্ট নয়, আমরা যে কোনো একটা লাইব্রেরিতে যাই। কিন্তু এখানে দেখো, আই নো দ্য লাইব্রেরি অফ আলীনগর নেমড প্রতীতি। তাহলে প্রতীতি নামের আলীনগরের ওই লাইব্রেরিটি আমি চিনি। তাহলে এই লাইব্রেরিটা অবশ্যই নির্দিষ্ট। আলীনগরের ইউনিয়নে যে প্রতীতি নামে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিটা আমি চিনি। তাহলে পরে সেখানে আমরা বলবো এই লাইব্রেরিটি নির্দিষ্ট করে একটিকে বোঝাচ্ছে, তখন এটা আর কমন নাউন থাকবে না, তখন এটা হবে প্রপার নাউন। এটা হবে প্রপার নাউন। তাহলে পরে আমরা কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার আর কমন নাউনের প্রপার নাউন হিসাবে ব্যবহার আমরা দেখলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কখন প্রপার নাউন বলবো, কখন কমন নাউন বলবো। এটি আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো। দেখো, আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সামনে। একটা হচ্ছে ডিজিজ আর একটা হলো ভয়েস বা কণ্ঠস্বর। এটা হচ্ছে রোগ আর এটা হচ্ছে কণ্ঠস্বর। এখন দেখো যে ডিজিজ, রোগগুলো সাধারণত আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। রোগগুলো দেহ নাই, এগুলো আমরা শারীরিক অস্তিত্ব আমরা দেখতে পাই না, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যার কারণে এগুলোকে আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন ধরি। কিন্তু এখন দেখো যে এই রোগগুলো যখন মানুষের শরীরে আক্রমণ করে, অ্যাটাক করে, তখন সেগুলোকে কিন্তু কমন নাউন হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা দেখলাম যে রোগ যখন আক্রমণ করে, তখন সেটাকে আমরা বলি, যেমন তার জ্বর হয়েছে, এই জ্বরটা ইনফ্লুয়েঞ্জাটা তখন কিন্তু যখন অ্যাটাক করে, তখন আমরা এই ইনফ্লুয়েঞ্জাটাকে আমরা বলবো কমন নাউন। আর দেখো কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটাও কিন্তু কমন নাউন। I recognized your voice. I recognized your voice. আমি চিনতে পেরেছিলাম তোমার কণ্ঠস্বর। যখন এখানে ইওর ভয়েস যখন কণ্ঠস্বর বলছি, তখন নির্দিষ্ট করছি, কিন্তু স্বাভাবিকভাবে যখন ভয়েস বলবো আমরা কণ্ঠস্বর, তখন কিন্তু এই ভয়েসটাকে কমন নাউন হিসাবে ব্যবহার করা হয়। সাধারণভাবে ভয়েসটা হচ্ছে কমন নাউন, আর ইওর ভয়েস যখন বলছি তখন কিন্তু এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আশা করি তোমরা উদাহরণ দুটো বুঝতে পারছো। এগুলো কিন্তু সচরাচর ব্যবহার হয় না, তারপরও আমরা বিভিন্ন বইপত্রে এগুলো পাই, তাই তোমাদেরকে আলোচনা করলাম। প্রয়োজন হলে তোমরা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করি আজকে আমাদের এই কমন নাউন সংক্রান্ত আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে এবং আরো বেশি বেশি বিভিন্ন বইপত্র থেকে কালেকশন করে তোমরা তোমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।